সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় ভাঙচুর ও লুটের দায়ে আটক ৪৯, বেশিরভাগই কম বয়সী। অর্থনৈতিক অঞ্চলে প্লট কিনেছেন সুইডেনের নিলর্ন, সব বিনিয়োগকারী সহ প্রবাসীরা বসেছেন আলোচনায়। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, নারায়ণগঞ্জে আরও ৪ জন নিহত। চাঁপাইনবাবগঞ্জে ঝিলিম এলাকায় ফেলা হচ্ছে ট্রাক বোঝাই পোল্ট্রি বর্জ্য, শ্বাস নিতে কষ্ট হচ্ছে মানুষের। লক্ষ্মীপুরে বিরল প্রজাতির ৬টি গুইসাপ উদ্ধার, আটক ৩ জনের থেকে জরিমানা ও মুচলেকা আদায়। স্বাগত দেশযোগে, আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। সোমবার দেশের বিভিন্ন এলাকায় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় লুটপাটের সঙ্গে জড়িত ছিল কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী কিছু লোক। এদের কাউকে কাউকে লুটের পণ্য নিয়ে উল্লাস করতেও দেখা যায়। পুলিশ বলছে এরই মধ্যে থেকে তারা সিসিটিভি এবং সামাজিক মাধ্যম দেখে ৪৯ জনকে আটক করেছেন। যদিও আটকদের অনেকেই দাবি করেন তারা এই হামলার সময় ছিলেন না। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের মত বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নগরের কয়েকটি বাটার শোরুমে লুটপাট করে কিশোর থেকে মধ্যবয়সের লোকজন। কেউ কেউ পণ্য হাতে নিয়ে উল্লাস করে। এরপর রাতেই বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে পণ্যের সুলভ মূল্য দিয়ে দেন লুটেরা। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে সারারাত অভিযান চালিয়ে জুতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে বাটা শোরুমে লুটপাট এবং কেএফসি, ডোমিনো, পিৎজা সহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। খুলনায় কেএফসি বাটা শোরুমে লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেপ্তার হয়েছে। এদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২০-এর ভেতর। তবে তাদের দাবি ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন। গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। কক্সবাজারে ৫টি, চট্টগ্রামে ৩টি, সিলেটে ৫টি, গাজীপুরে ৪টি, কুমিল্লায় ১টি এবং বগুড়ায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আব্দুল আল মামুন, ৭১। এর মধ্যে আবার খুলনায় কেএফসি বাটা শোরুমে লুটপাটের ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরবর্তী খবরটা জানতে চাই, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী কনক রহমান। কনক রহমান, আমরা খবর জানাচ্ছিলাম যে সারা দেশে ৪৯ জনকে আটক করা হয়েছে, কিন্তু এর মধ্যে আবার খুলনাতেই ৩১ জনকে গ্রেফতারের খবর এসেছে। কয়েকটি বিষয়টি নিশ্চিত করবেন। প্রথমত, সংখ্যাটা বাড়লো কিনা, ৩১-এ আছে নাকি বেড়েছে, এবং নিশ্চিত হওয়া গেছে কিনা যে আসলেই তারা অপরাধী, কিভাবে তাদেরকে আটক করা হলো এবং গ্রেফতারের পর কোনো মামলা দেওয়া হয়েছে কিনা, পরবর্তী আইনি ধাপগুলো আসলে কি? ৩১ জনকে আটক করা হয়েছিল, তাদের নামে কোনো মামলা হয়নি। অর্থাৎ যারা ভুক্তভোগী, অর্থাৎ বাটা শোরুম এবং কেএফসি কর্তৃপক্ষ, তারা কেউ বাদী হয়ে মামলা করেনি, এমনকি পুলিশও বাদী হয়ে মামলা করেনি। এর কারণে ৩১ জনকে বিশেষ ক্ষমতা আইনে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কিছুক্ষণ আগে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে জামিন দেবেন কি দেবেন না। যদি তাদেরকে জামিন দেন, তাদের কারো জিম্মায় রেখে তাদেরকে জামিন দিতে পারেন, আর যদি জামিন না দেন তাহলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়া এই ঘটনার সবশেষ অবস্থা হচ্ছে এই
এছাড়া আর কোনো ধরনের কাউকে আটক বা এই ঘটনার সাথে সম্পৃক্ত এমন কোনো তথ্য পুলিশ আমাদেরকে দিতে পারেনি, বা আর কাউকে আটক করা হয়েছে এমন কোনো সংবাদও আমরা পাইনি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। পুলিশ আমাদেরকে যেটা বলেছে, তারা সিসিটিভির ফুটেজ, একাধিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া প্রতিবেদন এবং আশপাশের সাধারণ মানুষের সাথে কথা বলে তারা আসলে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করেছেন। এবং তারা বলছেন যে শুধু এই 31 জনই যে ঘটনা ঘটেছে তা না, ঘটনার সময় আরো অনেক সংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিল। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে একটু সময় প্রয়োজন, সেই সময়টা তাদের লাগছে। কিছুক্ষণ আগে নগরীর শিববাড়ি মোড়ে গাজা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর গতকালকের এই ঘটনার পর থেকে সাধারণ ব্যবসায়ীদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। যদিও বাটা কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তাদের এই সংস্থাটি ইসরায়েলি সংস্থা নয়। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে খুলনার অন্যান্য বাটার যে শোরুম গুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল। সেই দোকানগুলোর শোরুম গুলোর সামনে সাধারণ যে সমস্ত যারা কর্মচারী ছিল ওই প্রতিষ্ঠানের, তারা তাদেরকে পাহারা দিতে দেখা দিয়েছে। এর পাশাপাশি ওই বাটা শোরুম বা কেএফসির পাশে যারা ব্যবসা করেন তাদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। আবার না জানি কখন ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটে। চমৎকার, অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম, অনেক কিছু আপডেট করলেন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। কনক রহমান আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন আর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা। প্রতিবাদ করেছেন শিক্ষকদের কয়েকটি সংগঠনও। এ সময় তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি মুসলিম বিশ্বের নীরবতার নিন্দা জানান। তারা সব মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় গাজায় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই ইসরায়েলি যে নৃশংস গণহত্যা মুসলিম নিজের উদ্দেশ্যে করেছে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি জায়নবাদী শক্তি যেভাবে তাদের বর্বরোচিত হামলা চালাচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নাটোরেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মুখে কালো কাপড় বেঁধে সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে বের হয় বিক্ষোভ মিছিল। রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহর ঘুরে পরে সমাবেশে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। গত কয়েকদিন থেকে যে হামলা চালিয়েছে, নির্বিচারে হত্যা নির্যাতন করছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। টাঙ্গাইলের শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। এ সময় প্রতিবাদের নামে হামলা, ভাঙচুর, লুটপাট বন্ধের দাবি জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক সমিতি ও ছাত্র দলের নেতাকর্মীরা। গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গার সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। দলের কয়েকশো নেতাকর্মী প্রতীকী মৃতদেহ নিয়ে প্রতিবাদ জানায়। কুষ্টিয়া সরকারি কলেজ থেকেও বের হয় বিক্ষোভ মিছিল। এ সময় জাতিসংঘের নীরব ভূমিকায় প্রশ্ন তুলে সারা বিশ্বের মানুষকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। নড়াইলে ভিক্টোরিয়া কলেজ থেকে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ভোলার দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরাও। এ সময় তারা গাজায় শিশু, নারী ও বৃদ্ধদের হত্যার জন্য নিন্দা জানায়। বনশ্রী হালদার, ৭১। ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে খারাপ মন্তব্য করার দায়ে মুফতি এবাদুল ইসলাম ফরিদি নামে এক ব্যক্তিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এবাদুল সাভারের একটি মসজিদের ইমামতি করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার এবাদুল গেল ৫ই এপ্রিল ফেসবুক আইডি থেকে একটি পোস্টে বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই ঘটনায় সোমবার সাভারের ধামসোনা ইউনিয়ন যুবদল নেতা আতাউর রহিম
একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে তাকে আদালতে পাঠানোর পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে। সিএনজি চালিত অটোরিকশায় চুরি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হয়েছেন। সরাইল থানার উপপরিদর্শক এসআই কবির হোসেন জানান, মঙ্গলবার সকালে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা এলাকায় এই সংঘর্ষ ঘটে। এলাকার লোকজন জানান, রমজানের শেষ দিকে তেরোকান্দা গ্রামের চান্দার গোষ্ঠীর শাহরুলের অটোরিকশা চুরি হয়। এর জন্য শাহরুলের পরিবারের লোকজন বারেক নামে এক ব্যক্তিকে সন্দেহ করতে থাকেন। ওতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে চান্দনার গোষ্ঠী এবং বারেক গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার সকালে তারা আবারও সংঘর্ষে জড়ায়। এই সময় দুই পক্ষেরই বাড়িঘর ভাঙচুর, লুটপাট সহ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিরোনামে বলছিলাম, ফরিদপুর সদর উপজেলার জোয়াইর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। অন্যদিকে আলাদা সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। এর বাইরে ভোলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক বিএনপি নেতা, ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরও একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ফরিদপুরে যাওয়ার সময় জোরাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় খাদের মধ্যে থাকা বিদ্যুতের খুঁটি ঢুকে যায় ওই বাসের মধ্যে। এলাকার লোকজন হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, তারাও বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেছেন। সেগুলো অপসারণ করে এবং বাসের বিভিন্ন যে ডিভাইসগুলো কেটে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আহত ছিল তাদেরকে ফার্স্ট এড অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে 2-4 জন যাদেরকে পেয়েছে তাদেরকে হসপিটালাইজ করছে এবং তারা হসপিটালে আছে। বর্তমানে আমাদের টিম অবস্থান হসপিটাল। দুর্ঘটনায় ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 3 জন মারা যান। নিহতদের পরিচয় পাওয়া গেছে। ঘটনাস্থল ঘুরে দেখার পর সহকারী পুলিশ সুপার জানান, বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা। আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করছি যে ওভার স্পিডে এবং ওভারটেক দুইটা একসাথে, ওভার স্পিডের সাথে ওভারটেকিং করার কারণে সে তার লেন্স চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় একটি অটোরিকশার সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 6 জন আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর সেখানে 2 জন মারা যান। মঙ্গলবার সকাল 7টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগরের মাদ্রাসার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে 3 আরোহী সহ একটি মোটরসাইকেল খাদে পড়ে যায়। পরে তাদের 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ব্যক্তি দৌলত খান উপজেলার চরসুভি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাবতে প্রাইভেট কারের ধাক্কায় আনোয়ার হোসেন নামে কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যান মারা গেছে। শাকিলা শম্পা, 71। ফরিদপুরের ঘটনার আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সঙ্গে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। মনিরুল ইসলাম টিটো, আমরা 30 জনের আহত হওয়ার খবর পাচ্ছিলাম। তাদের শারীরিক কি আপডেট আসলে চিকিৎসকরা জানিয়েছেন? কতজন আসলে গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে একটু জানাবেন, এবং যারা আসলে মারা গেছেন 7 জন, তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা? রাকিব, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং কিছু সময় আগে ঠিক এই জায়গা থেকেই যে 7 জনের মরদেহ সেটি হস্তান্তর করা হয়েছে। আমি কথা বলেছিলাম ভাঙা হাইওয়ের পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে আইনগত সকল প্রক্রিয়া শেষ করে তাদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে এই যারা মারা গেছেন তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে গিয়েছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক। আমি কথা বলেছি ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সাথে। তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে, নিহতদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিআরটিএ এর সাথে কথা বলে তাদেরকে আরো সহযোগিতা করা যায় কিনা সে বিষয়ে
আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এবং এই ঘটনায় কিন্তু এর মধ্যে 7 জনের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। আর যেটি বলছিলেন যে আহত যারা আছেন তাদের বর্তমানে যারা আহত আছেন এই আহতদের মধ্যে এখন প্রায় সবাই সংখ্যা মুক্ত, সেটি এখানকার চিকিৎসকেরা জানিয়েছেন এবং সবাইকে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে যাতে কারো কোনো ধরনের অভিযোগ না থাকে বা সবাই যাতে সুচিকিৎসা পান সেই ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের তৎপরতা রয়েছে বলে তারা জানিয়েছেন। রাকিব, ধন্যবাদ। নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে। মনির ইসলাম টিটু আমাদের সঙ্গে ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ভিন্ন প্রসঙ্গ, এবছর ঈদ আয়োজন ছিল না জুলাই আন্দোলনের শহীদ চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভর পরিবারে। শঙ্করচন্দ্র ইউনিয়নে তাদের বাড়িতে খুশির ঈদে ছিল শোকের মাতম। শুভর কবরের পাশে অঝরে কেঁদেছেন তার বাবা মা। পরিবারের একমাত্র আয়ের মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এম এ মামুনের তথ্য এবং ছবিতে বিস্তারিত। ঘরে ঈদের খুশির দিনে শোকের মেঘ ছিল শাহরিয়ার শুভর বাড়িতে। ছিল না ঈদের আয়োজন, শোকে কাতর বাবা মা সারাদিন অঝরে কেঁদেছেন। গেলবারের ঈদে যে বাড়ি হাসি খুশিতে ভরা ছিল সেই বাড়ি এখন শোকে ভরা। শুভর পছন্দের কোনো খাবার রান্না হয়নি এবার, কেউ পরেনি নতুন পোশাক। তার কবরের পাশেই কেটেছে সবার ঈদের দিন। কি লাগবে, দই মিষ্টি এনে আমাদের দিত, একসাথে নামাজ পড়তে গেলে এবার আমার কান্দার পরে সব কিছু হইলো। ছেলেরা নামাজ পড়তে গেলে আমার চোখের পানি পেয়ে গেল। ঈদ চলে যায় হওয়ার দরকার হয়ে গেল, কিন্তু শুভ নেই। বিধায় যে অন্তরে যে 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 আমরা যে তার আত্মার সাথে আত্মা মিলিয়ে যে গত যেবারে ঈদ করেছি সেটা তো করতে পারতাম না। 27 বছর বয়সী শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত 19 জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলেন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুভকে ছাড়া এক পা চলতেও পারি না, আমার ফিরতেও পারি না। শুভ ছিল আমাদের মাথার বট গাছ, আমাদের যে ছায়াটা চলে গেছে আজ, আমরা কখনোই তাকে ভুলতে পারবো না। সেই ঈদে আসলে অনেক মা বাবার ডাকাডাকি করতে, একসাথে ভাত খাইতাম, অনেক কিছুই মনে পড়ে। এখন তো তাকে পাই না। 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয় শুভ, আর নিজেরও রয়েছে স্ত্রী ও পুত্র। অসহায় এ পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। তার স্মৃতির সম্মানে নির্মাণ হয়েছে শহীদ শুভ চত্বর ও স্মৃতিফলক। 2024-এর ছাত্র জনতার বিপ্লবের অগ্রভাগী সৈনিক ছিল আমাদের এলাকার গর্ব। এভাবে শহীদ শাহরিয়ার মতন কোনো মায়ের বুক আর না খালি হয়, কোনো স্বৈর শাসক যেন আমাদের মাথার উপরে আর কখনো চেপে না বসে। এই মারা যাওয়াতে এই পরিবারটার অপূরণীয় ক্ষতি হয়েছে, কারণ এই ছেলেটার উপার্জনের মাধ্যম দিয়েই এই পরিবারটা চলত। আজকে তার পরিবারের ক্ষতি কিন্তু আমরা কেউ পুষিয়ে দিতে পারবো না। শুভর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে পরিবারটির তা হয়তো পূরণ হবার নয়, তাই সবসময় তাদের পাশে থাকার আবেদন এলাকাবাসীর। মনিরা কাজুরি, 71। নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ স্পেশালাইজড অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য চুক্তি সই করেছে সুইডিশ কোম্পানি নিলর্ন, যেখানে পর্যায়ক্রমে $13 মিলিয়ন বিনিয়োগ করার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলটিতে পরিদর্শনের সময় এই চুক্তি সই হয়। 36 জনের দেশি বিদেশি বিনিয়োগকারীদের পরিদর্শন দলটিতে চীনের 10 জন, যুক্তরাষ্ট্রের 8, জাপানের 3, সৌদি আরবের 3, 8 জন আবুধাবির, ভারতের 1 জন এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী রয়েছেন। এ সময় ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিএসজেড এর ব্যবস্থাপনা পরিচালক। এ সময় বিএসজেড এর বিনিয়োগ আরও বাড়ানোর অঙ্গীকার করেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। অর্থনৈতিক অঞ্চলটিতে 10,000 স্কয়ার মিটারে একটি প্লট নেওয়ার চুক্তি স্বাক্ষর করে শতভাগ সুইডিশ কোম্পানি নিলর্ন, যেখানে $13 মিলিয়ন বিনিয়োগ করার কথা জানান নিলর্নের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের উদ্যোগ এবং নীতি সহযোগিতাগুলো অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। Yesterday and today with a different economic zone, I think each zone have its specific priority advantage. But নিলর্ন বাংলাদেশ লিমিটেড এটা একটা 100% সুইডিশ ওন কোম্পানি। আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের
ফ্রেমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। এটা বিনিয়োগ অ্যাপ্রক্সিমেটলি ধরেন এটা তো স্টেপ বাই স্টেপ হবে, এটা একসঙ্গে বলা খুব মুশকিল, বাট আমরা ধারণা করছি যে পরিমাণ স্পেস নিয়ে আমরা শুরু করছি এটাতে অ্যাটলিস্ট আপনার 11 মিলিয়ন থেকে 13-14 মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব হবে। যেহেতু এটা ঢাকারও কাছে, পাশাপাশি এখানে যে সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়েছে, আপনার এখানে অলরেডি একটা ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে। তো এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে, তখন এখানে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 120 টন ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, তাঁবু এবং ব্যবহারযোগ্য পোশাক, বিশুদ্ধ খাবার পানি সহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। ত্রাণ কার্যক্রম তদারকি করতে এসে নৌবাহিনী প্রধান জানান, দুর্যোগ মোকাবেলায় মিয়ানমারকে যথাসাধ্য সহায়তা করবে, যা দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সকাল 10:30টায় চট্টগ্রামের নৌঘাঁটি থেকে 120 টন ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌবাহিনীর জাহাজ বা নৌজা সমুদ্র অভিযান। ত্রাণ কার্যক্রম তদারকি করতে এসে গার্ড অব অনার গ্রহণ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। পরে তিনি জানান, প্রতিবেশী দেশ মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার যথাসাধ্য সহায়তা করবে, যা দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। 205 জন নৌ সদস্য নিয়ে বা নৌজা সমুদ্র অভিযান 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বলেন, মিয়ানমারে মানবিক এই সহযোগিতা রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে ভূমিকা রাখতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। এর আগে 2 ধাপে 31.5 টন জরুরি ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হয়। এছাড়া জরুরি ওষুধ সামগ্রী সহ সেবা দিতে গিয়েছে চিকিৎসক দল। গত 28শে মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমার, প্রাণ হারিয়েছে 3,500-এরও বেশি মানুষ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। নাটোর জজ কোর্টের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিল এবং নতুন পরীক্ষা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। পরীক্ষার্থীরা জানান, গেল 22 মার্চ নাটোর NS সরকারি কলেজ কেন্দ্রে জজ কোর্টের 10টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে কিছু পরীক্ষার্থী আগে থেকেই প্রশ্ন পেয়ে যান। তাদের কেউ কেউ উত্তরপত্র লিখে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন এবং উত্তরপত্র দেখে মূল পরীক্ষার খাতায় লেখেন। বিষয়টি জানাজানি হলে একদল পরীক্ষার্থী পরীক্ষা শেষে বিক্ষোভ করে পরীক্ষা বাতিলের দাবি জানায়। কিন্তু 2 সপ্তাহেও পরীক্ষা বাতিল না করায় তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। দ্রুত পরীক্ষা বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সুনামগঞ্জের শান্তিগঞ্জের সাংহাই হাওরে ফসলি জমির ওপর দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলছেন, হাওরের মাঝখান দিয়ে এভাবে সড়ক হওয়ায় প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে ফসলি জমির ক্ষতি হচ্ছে। এতে করে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। শহীদ নূর আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। হাওরের বুক চিরে চলছে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ, আর 2 পাশে ফুটে উঠছে সবুজ ফসলের অসহায়ত্ব। এই চিত্র সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের, যেখানে 4 কিলোমিটার লম্বা রাস্তার কাজ চলছে। কৃষকরা বলছেন, হাওরের মাঝে দিয়ে এভাবে সড়ক হওয়ায় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে বিপুল পরিমাণ ফসলি জমির ক্ষতি হচ্ছে। এতে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। উজানে দেখা দেবে জলাবদ্ধতা। আমরা ফসল আদি নষ্ট, ফসলের জমি নষ্ট, এই ধান খাটতে সড়ক ফলাইতেছে, যে অনেক
জায়গা নষ্ট হয়েছে। বাইরে থেকে এনে মারি এনে পড়তো মানে তাদের সাইড বাই সাইড তুলে এটা তো আমরা জানলাম না। সাইড বাই সাইড মানে মাটি হারে তার আগে মালিক হয়তো এটা তো জানে না, স্ট্যান্ডার্ড এটা আসিল না তার, তারপরে তারা সাইড বাই সাইড করে জানি কিন্তু হয় না সাইড। কৃষকরা আরও জানান, গত বছর কাজের শুরুতেই তারা বাধা দেন, পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের হুমকিতে তারা পিছিয়ে যান, যে কারণে তারা কোনো ক্ষতিপূরণ পাননি। প্রয়োজনীয় একটা রাস্তা আর ফসলীয় জমির যদি 16 আনা ফসলীয় জমির ক্ষতি করিয়া এই রাস্তাটা আরম্ভ করা হয়েছে, এতে খুব অবরুদ্ধ হইতে হয়েছে। বিভিন্ন সংগঠনের নেতারাও বলছেন, এমন সড়ক হলে হাওরের জীববৈচিত্র্য, কৃষি ও কৃষক হুমকির মুখে পড়বে। তো এই রাস্তা তৈরি করতে গিয়ে যে আমাদের যে ফসলের যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু আমাদের কৃষকদের ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুমোদিত প্রকল্পে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই, তবে কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন। কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় এই সড়কের কাজ হচ্ছে, যার নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। আব্দুল্লাহ মামুন, ৭১। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকা ঝিলিম ইউনিয়নে গভীর রাতে এক অদৃশ্য দূষণের খেলা চলছে। আতাহার এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতিদিন রাতে পোল্ট্রি ফার্মের লোকেরা ট্রাক ভর্তি মুরগির বিষ্ঠা সহ অন্যান্য বর্জ্য এবং রাইস মিলে ছাই ফেলে যাচ্ছে। এতে একদিকে নষ্ট হচ্ছে কৃষি জমি, অন্যদিকে দুর্গন্ধে এলাকার পরিবেশ হয়ে উঠছে অসহনীয়। একেএস রোকনের তথ্য এবং ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার প্রধান কৃষি অঞ্চল ঝিলিম ও তার আশেপাশের ইউনিয়ন, অথচ সেখানে প্রতিদিন শহরের নয়াগোলা, জামতলা ও নয়ানগর শিল্প এলাকার পোল্ট্রি ফার্ম ও রাইস মিলগুলো থেকে বর্জ্য এনে রাস্তার পাশে ফেলে যায়। এতে জমির ফসল নষ্ট ও মাটির উর্বরতা কমে যাচ্ছে, বদলে যাচ্ছে পানির রং। এই রাস্তার পাশে এই পোল্ট্রির এই আবর্জনাগুলা ফেলা হচ্ছে, আমাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে। এমন গন্ধ করছে, টিকা যায় না, যখন যেটা বাতাস বইছে সেখানে একেবারে লাগছে লাখের মধ্যে ঢুকে টিকা যায় না একেবারে। শুধু দুর্গন্ধই নয়, আশেপাশে ফেলে রাখা ছাইয়ের কারণে গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে এই পথ ব্যবহারকারীদের। এমন করে ছাই ফেলেছে, বাতাসে চোখ মুখ উড়ায় যখন আসছে চোখ মুখ কানা হয়ে গেছে, চোখ ধরেন কি ঢুকিয়েছে, ছায়ের চোখ ঢুকিয়েছে, খচখচ খচখচ করছে। কৃষকদের অভিযোগ, শিল্প বর্জ্যের স্তূপ বাড়তে বাড়তে কৃষি জমির আয়তন ছোট হয়ে যাচ্ছে। ছাই ফেলছে, ছাই পোল্ট্রির গু ফেলছে, আপনার জমি নষ্ট হয়েছে, জমি খাটো হয়েছে। কে ফেলছে, কাবা ফেলছে আমরা বলতে পারছি না, কিন্তু এগুলো কি প্রশাসন দেখার দায়িত্ব নয়? স্থানীয় সরকার আইন 2009-এর ধারা 59 অনুসারে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হচ্ছে পরিবেশ রক্ষা করা, অথচ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আমার মেম্বার, চৌকিদার আর কেউ কিছু বলেনি আমাকে। তাহলে জানলে ব্যবস্থা নেবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা তো নিবই আমি। এলাকার মানুষের এই দুর্গতির কথা জানালে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কোনো শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য যত্র ফেলার কোনো আইনগত অধিকার নেই বা কোনো আইনগতভাবে কেউ যত্র ফেলতে পারবে না। আমরা এটা যথাযথ ব্যবস্থা নেব এবং রাতে যেহেতু তারা এই কাজটি করছে, তো সেইভাবে তাদেরকে যেভাবে যাতে ট্রেস করা যায় এবং তারা যেন এই কাজটা করতে না পারে। ফৌজদারি দণ্ডবিধির 268 ও 277 ধারায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ তৈরি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং দোষীদের জরিমানা বা কারাদণ্ড হতে পারে। শারমিন স্বপ্না, ৭১। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামসাদি এলাকায় অভিযান চালিয়ে 6টি বিরল প্রজাতির গুইসাপ সহ 3 জনকে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় প্রত্যেককে 1000 টাকা করে জরিমানা এবং মুচলেখা নিয়ে ছেড়ে দেয়। আতাউর রহমান মনিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল 9:30টায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদরের উত্তর হাসমাদি এলাকায় অভিযান চালায় বন বিভাগের একটি দল। সেখানে গেলে তারা দেখতে পান 3 ব্যক্তি প্লাস্টিকের বস্তায় 6টি গুইসাপ ঢোকাচ্ছেন। এ সময় আটক করা হয় নিখিল ত্রিপুরা, অটিন্য ত্রিপুরা ও তিমেল ত্রিপুরা নামে 3 ব্যক্তিকে। তারা জানান মাংস খাওয়ার জন্য তারা প্রাণীগুলো ধরেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ওরা যে এই গুইসাপগুলো হচ্ছে ধরে নিয়ে যাচ্ছিল, তো বন্যপ্রাণী ধরার জন্য অবৈধভাবে আমরা ওদেরকে আটক করেছি মোট 3 জনকে এবং আমরা মোট
6টি গুইসাপ বড় আকারের, কেননা গুইসাপের একটা বাস্তুতান্ত্রিক বা পরিবেশগত গুরুত্ব রয়েছে। এই গুইসাপ অনেক সময় পোকামাকড় বা ইঁদুর ইত্যাদি খেয়ে ফসল কে রক্ষা করে। তো এইভাবে যদি গুইসাপ বিনষ্ট হয় তাহলে সেটা পরিবেশের জন্য ভালো হবে। পরে আটক 3 জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় প্রত্যেকে 1000 টাকা করে জরিমানা করেন। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুসারে তিনজন ব্যক্তিকে পাওয়া গেছে, 3,000 টাকা জরিমানা করেছি এবং প্রাপ্ত গুইসাপগুলো উদ্ধার করা গুইসাপগুলোকে বন বিভাগের নির্দেশে নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এই সময় ইউএনও জানান, বন্যপ্রাণী শিকার একটি দণ্ডনীয় অপরাধ, তাই প্রাণী ও পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। শাকিলা শম্পা, 71। ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। স্বামী বলছেন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী রিয়া বেগম। আর রিয়ার পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। মনিরুল ইসলাম টিটুর তথ্য এবং ছবিতে আরও একটি প্রতিবেদন। রবিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীর ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণ গড়া গ্রামে গৃহবধূ রিয়া বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার স্বামী মাহফুজুর রহমান সজলকে। ঘটনার পরপরই রিয়ার শ্বশুরবাড়িতে ছুটে আসেন তার স্বজনরা। তাদের দাবি, স্বামীর সাথে মনোমালিন্য চলছিল রিয়ার, আর এরই জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুনছি যে সে মারা গেছে, আর এই জায়গায় সে শুনতেছি যে তার মারি গলা ঝুলে হয়েছে, পরে নামাইয়ে তার মাথায় ভাই ঢালতেছে, তেল ঢলতেছে। দুজনের মনোমালিন্য রয়েছে, এর মার সাথে মনোমালিন্য হওয়ার পরে এক পর্যায়ে বলতেছে যে আমি গেছে বাথরুমে, আসলে যে সে গলা দিয়ে মারা গেছে। তাহলে 2-5 মিনিট ধরে একেবারে মানে পরিকল্পিত একবারে হত্যাকাণ্ড। এটা বললাম যে মারা গেল কিভাবে, বলে যে গলায় ধরে নি, গলায় ধরে নিয়ে নামাই থেকে যায়নি। প্রথম পর্যায়ে বলছেন নামাই থেকে জানি, পরে বলতেছে নামাই থেকে যায়নি, আপনারা কইছিলেন মারা গেলে এরকম নামাই থেকে তাও জানান না। তবে আটক সজলের বাবা জানান, স্বামীর সাথে মনোমালিন্যের কারণেই আত্মহত্যা করেছে রিয়া। উনি ঘরে ঢুকছে, আমার ছেলে ঘরে ঢুকে ওই বারান্দার পশ্চিমে থাকে, এই বারান্দার পশ্চিমে ওইখানে যাইয়া দরজায় গুলি ধাক্কা দিয়েছে, দরজা টান দিলে আটকে যা, আবার ধাক্কা দিলি সব ধাক্কা দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গলায় লুহিনে। নিহত রিয়া বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর আটক সজলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন গৃহবধূ রিয়া বেগমের স্বজনেরা। হাসান আহমেদ, 71। আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এই সময়ে জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন এবং মজুদারি রোধে কাজ করবে সরকার। এবছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। বিশ্বের মোট উৎপাদিত যে ইলিশ তার প্রায় 80% বেশি আহরিত হয় এদেশের নদ, নদী, মোহনা এবং সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। এবার দেশে ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উদযাপন করা হবে। বিগত 2023-24 অর্থ বছরে দেশে 5,29,000 টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 11%। নওগাঁর মান্দায় ঠাকুরমান্দা শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে শ্রীরামের জন্মতিথির উৎসবে ঢল নেমেছে হাজারো ভক্তের। ভোর থেকে কীর্তন, প্রসাদ বিতরণ, ভক্তদের পূজা অর্চনা, ভোগ নিবেদন আর মানত দেয়া চলে দিনভর। আর এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। তবে মন্দিরে আসা ভক্তদের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে মন্দির কমিটির বিরুদ্ধে। তন্ময় ভূমিকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। শ্রীরামের জন্মতিথির উৎসবে নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে ঢল নেমেছে হাজারো ভক্তের। রবিবার ভোরে পূজা অর্চনার পর ভক্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মন্দিরের প্রবেশদ্বার।
এরপর থেকেই কীর্তন, প্রসাদ বিতরণ, ভক্তদের পূজা অর্চনা, ভোগ নিবেদন আর প্রসাদ দেওয়ার মধ্য দিয়ে উৎসবে মুখর হয়ে ওঠে মন্দিরের চারপাশ। হাজার হাজার রামভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। কখনো এটা দেখি নাই, সেটা নিজ চোখে আজ দেখলাম। আমাদের যে আর কি গত বছরের মানতটা ছিল ওটা পূরণ হওয়ার জন্য ভোগ দিলাম। রামচন্দ্রের কাছে মনোবাসনা পূর্ণ করে বাংলাদেশ ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক এই কামনাই করি। মনের আশা পূরণ হয়েছে বিধায় আজ আমি পূজা দিতে এসেছি। তবে ভক্তদের অভিযোগ, মন্দিরে প্রবেশের জন্য তাদের কাছ থেকে জোর করে 130 টাকার বদলে 200 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। আর জোর করে নেওয়া হচ্ছে। আমি তো এসছি চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাকে তো সেবা দিবেন আপনি, আমাকে সেবা দেবেন না? আপনি যদি আমার কাছে টাকা নেন তাহলে কি আমার সম্মান থাকলো? ধর্ম এগুলো ধন্যবাদ। অভিযোগ অস্বীকার করে মন্দির কমিটির নেতারা বলছেন, মন্দিরের উন্নয়নের জন্য বাড়তি টাকা নেওয়া হচ্ছে। এর কোনো জোট সম্পদ নাই, এই বাৎসরিক খরচের জন্য এই ভক্তের টাকা দিয়ে এই মন্দির হচ্ছে এখানে চলে। ভক্তের অনুদানে এই মন্দিরের এই উন্নয়ন। প্রতিবারের মতো এবারও ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসেছেন মন্দির চত্বরে। উৎসবকে ঘিরে মন্দিরের পাশে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। ভোগ দিতে হলে ভোগ পাওয়া যাচ্ছে, মেলা রকমের আরো অনেক কিছু আছে। এই মেলাটা মোটামুটি 1 কিলোমিটার নিয়ে অবস্থিত। এখানে মেলায় প্রচন্ড ভিড়, প্রচুর লোকজন হয়েছে। এদিকে ভক্তদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রেখেছে প্রশাসন। পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা। এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের প্রশাসনের সর্বস্তরের লোক আমাদেরকে সহায়তা করেছেন এবং এখন পর্যন্ত নির্বিঘ্নে আমাদের উৎসব পালিত হচ্ছে। শ্রীরামের জন্মতিথির উৎসবের 9 দিন পর মন্দিরে লক্ষণ ভোজের মধ্য দিয়ে ধর্মীয় এ উৎসব শেষ হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। আধুনিকতার সাথে খাপ খাইয়ে পরিবর্তন এসেছে মৃৎশিল্পীদের জীবন জীবিকায়। তাই সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও বাংলার নববর্ষকে ঘিরে বেশ ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার মৃৎশিল্পীরা। চাহিদার প্রতি লক্ষ্য রেখে তৈরি করেছেন মাটির নানা তৈজসপত্র। তবে কারিগররা বলছেন, একে তো উপকরণের দাম বেড়েছে, তার উপর চাহিদাও কমে গেছে। তাই এখন পেশা ধরে রাখাটাই চ্যালেঞ্জিং। জালালউদ্দিন রুমি তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তনের কারণে মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি নানান রকম আধুনিক সামগ্রী। যে কারণে চাহিদা কম, কাঁচামালের দুষ্প্রাপ্যতা ও চড়া মূল্যের পাশাপাশি পুঁজির অভাবে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। তবে ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমরাইলকান্দি, ভাদুঘর, কাঞ্চনপুর সহ বিভিন্ন এলাকার 8 থেকে 10,000 পরিবার এখনও এই ঐতিহ্য আঁকড়ে আছেন। আসছে বর্ষবরণকে ঘিরে কাজ করছেন দিনরাত। এই মাটিগুলা মাল বানিয়ে এখন আমাদের পোষে না, তাই এখানে রেডিমেড নকশা মাল বাইরে আমাদের হাতের মালগুলা চাহিদা কম। মাটি কাম টুকটাক করে যারা বুড়া আছে সেরা করলে কোনো ফায়দা নাই। আগে একটু ভালোই ছিল, অনেক খুব মন্দা। কিন্তু চাহিদা হইলে কি কাম হবে? কিন্তু আমরা মাটির মাল দাম বাড়াতে, মাটির দাম বাড়াতে, লাকড়ির দাম বাড়াতে আমরা গিয়ে এগুলা বানায় কোলাইতে পারতেছি না। কারিগররা জানান, একে তো উপকরণের দাম বেড়েছে, তার উপর চাহিদা কমে গেছে। এখন এই পেশা ধরে রাখাটাই বেশ কঠিন। মাটি মনে করেন আগে আমরা কিন্তু 1 বোঝাই মাটি, যেমন 4 জন 5 জনে যে 1 বোঝাই, মানে 5,000 ইটের সমপরিমাণ যে মাটি আনতাম আমরা হলো 1,500 টাকা, মানে এটা লাগে 7,000 টাকা। তো এইরকম মানে খরচ তো অনেক বেড়ে গেছে, মালের দাম চাহিদাও তো বাড়ছে, বাড়লো মানে ওইটার সাথে গিয়ে পুষাইতে পারে না। ফ্রি মাটি নিয়ে কাজ করছি, কিন্তু অনেক বিলের থেকে মাটিও দেয় না কেউ। তারপর তো যারা জমিন তারা মাটি আমরা দেয় না, ওই মাটিগুলো বিক্রি করে দেয় বিক্রি। আর আমরা আগে দিত আমরা মাটি না, ওই তখন আমরা আমাকে কাজ করলে আমরা গিয়ে ফটা করতাম। চাহিদার প্রতি লক্ষ্য রেখে তৈরি হচ্ছে বিভিন্ন রকম পুতুল, ফুলদানি, রকমারি ফল, হাড়ি, ব্যাংক, হাতি ঘোড়া সহ নানান খেলনা। শাকিলা শম্পা, ৭১। পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখীর বাকি আর মাত্র কয়েকদিন। তবে এরই মধ্যে গ্রামে গ্রামে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। এই উৎসবকে কেন্দ্র করে বসেছে বৈশাখী মেলা। পাড়া মহল্লায় রয়েছে খেলাধুলার আয়োজন। রূপায়ণ তালুকদারের তথ্য এবং ছবিতে বিস্তারিত। চাকমা সম্প্রদায়ের বিজু, মারমাদের সাংরাই আর ত্রিপুরাদের বৈশু, এই নিয়ে বৈশাখী পাহাড়ের প্রাণের উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে বইছে খুশির আমেজ।
উৎসব উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হয়েছে 4 দিনের বৈশাখী মেলা। মেলায় প্রতিদিনই থাকছে বিভিন্ন জাতিগোষ্ঠীর নাচ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেইন বুনন বা কোমর তাঁত প্রতিযোগিতা, ত্রিপুরাদের গড়াইয়া নৃত্য, মারমাদের পানি খেলা সহ বিভিন্ন আয়োজন। আর এই আয়োজনে অংশ নিচ্ছেন নানা বয়সী মানুষ। আমি এখানে নাচ করতে আসছি, বৈশাখী উপলক্ষে আমি এখানে একটা মারমা নাচ দিচ্ছি। এটা আমাদের বাইরে আমাদের আলামা, এটা আমি প্রতি বছর বানাই। আমাদের মধ্যে হচ্ছে 22 তাল, তো 22 তালের অনুসারে হচ্ছে যে আমরা দোল বাজিয়ে দোলের সাথে সাথে হচ্ছে যে আমরা গড়িয়া নৃত্যটা করে থাকি। এই দিনে আমরা অনেকজনের সাথে পানি খেলা খেলি এবং অনেক আনন্দ করি। মেলার দোকানগুলোতে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মিলছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার। এছাড়া প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য রক্ষায় এই মেলার আয়োজন জানান আয়োজকরা। আশা করা যায় আমাদের উদ্যোগে আয়োজিত এই সামাজিক উৎসবটি অত্যন্ত আকর্ষণীয় হবে, উপভোগ্য হবে। আপনাদের সকলকে আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। সাংস্কৃতিক আয়োজন ছাড়াও বৈশাখী উপলক্ষে জেলার বিভিন্ন গ্রামে, পাড়া মহল্লায় রয়েছে নাদের খেলা, ঘিলা খেলা, বাঁশখরম দৌড় সহ বিভিন্ন খেলার আয়োজন। মনিরা কাজরি, ৭১। চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।